পরবর্তী সময়ে আমাদের সমাজে যে সমস্ত এ ছিল, এমনকি সংস্কৃত সমাজও যেটা তথাকথিত আর্য সমাজও, যে একজন হয়তো যজ্ঞ করছে, যজ্ঞের যে পুরোহিত তিনি অতিথিদের, মানে সম্মানীয় অতিথিদের যজ্ঞে আহুতি দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন। সেখানে যখন তিনি ব্রাহ্মণকে আহ্বান করছেন, তখন তার ভাষা রচিত হচ্ছে অন্য ভাষা। এই মানে আপনি আসুন, এই সংস্কৃত শব্দ তার মানেটা হচ্ছে এই আসুন, আপনি আসুন, তাকে সম্বোধন করা হচ্ছে। এবং তিনি ব্রাহ্মণ, এবং রাজন্যকে বলা হচ্ছে আহে, আপনি এগিয়ে আসুন, কাছে আসুন। ভদ্রভাবে রাজাকে ডাক দেওয়া হচ্ছে, রাজন্যকে ডাক দেওয়া হচ্ছে। আর যখন বৈশ্যকে ডাক দেওয়া হচ্ছে, আদ্রব তুমি এসো, তখনও কিন্তু সে আপনি আর বলছে না, তুমি এসো, আদ্রব। যখন শূদ্রকে বলা যে এই তুই তাড়াতাড়ি আয়, অর্থাৎ তুই তাড়াতাড়ি আয়। বিভাজনটা তখনকার সাহিত্য যেটা ছিল, এমনকি আমাদের যে এখনকার সাহিত্য আমরা যদি বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলাই দিই, সেখানে যখন ওই সমুদ্র সংগমে যেখানে নবকুমার হারিয়ে গিয়েছে, আর নিমজ্জমানকে নৌকো প্রায় ডুবতে বসেছে, সেই সময় ডাঙা দিকে তারা চিৎকার করছে যে আলো 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 দেখা যাচ্ছে, রোদ উঠেছে। সেই সময় মাঝিকে নবকুমারই জিজ্ঞেস করছে যে তুই আর কত দূর যেতে পারবি, তাকে কিন্তু আপনি কত দূর যেতে পারবেন এ ভাষায় কথা বলছে না, তাকে বলছে তুই কত দূর যেতে পারবি। আমরা এখনো বুঝি, কোনো একটা রিক্সাওয়ালা যখন রিক্সাতে যাচ্ছি, রিক্সাকে আমরা আরোহী হিসেবে যখন উঠেছি, তখন আমরা কি বলছি তাকে, তুই বা তুমি বলছি, তাকে কিন্তু আপনি কথা আপনি বলছি না। সে হয়তো বয়স্ক, তবু কিন্তু বলছি না। কিন্তু ওই মাঝি যখন প্রত্যুত্তরে বলছে যা ঈশ্বরে জানেন না, আমি কি করে তা আপনাকে বলতে পারবো, ও কিন্তু আপনাকে। এই সাহিত্য রচনা তো এই নিম্ন বর্গের মানুষদের নিয়ে এই বিভাগ। আমার খুব ছেলেবেলায় মনে আছে, একটা আমি যে প্রাইমারি উঁচু একটা স্কুলে গেলাম, হায়ার সেকেন্ডারি স্কুল, পাঠার বাসের জন্য, এবং দুটো নদী, একটা সুবর্ণরেখা এবং তারপরেই ছিল দুলুম নদী, মাঝখানে পুষ্কর বালিয়াড়ি, 2-2.5 মাইল ছিল শুধু বালি, মরুভূমির মতো বালি। এবং বর্ষাকালে যখন এই নদীটি ভরে যেত, তখন এপার ওপার কোনো পার দেখা যেত, এবং সারাদিনে হয়তো একটা নৌকো এপার থেকে যেত, ওপার থেকে আসতো সন্ধ্যেবেলা। এমন যে পুষ্কর বালিয়াড়ি এবং নদী পেরিয়ে আমরা ওই স্কুলে আসতাম পায়ে, বর্ষায় তো আর্ধেক যাওয়াই হতো না। তা সেই রকম স্কুলে থাকতাম, মাঝে মাঝে ওখানে হোস্টেলও। এবারে হোস্টেলের সপ্তাহান্তে আমরা যখন ছুটি থাকে, শনি রবিবার, আর্থিক ছুটি শনি, ফুল ছুটি থাকতো, রবিবারে থাকতো, বাড়ি চলে যেতাম। কিন্তু একবার আমার এক বন্ধু আমাকে বলল, তুই প্রতি সপ্তাহে বাড়ি যাস, তাহলে এবার তুই বাড়ি যেতে হবে না, তোকে ছুটিতে তুই আমাদের বাড়ি যাবি। বন্ধুর বাড়ি যাবো, এবং সে বন্ধু তথাকথিত একটু উচ্চ বর্ণের এবং যথেষ্ট সম্পদশালী পরিবারের ছেলে, বন্ধুকে গেলাম। সকাল থেকেই গেছি, দুপুরে খাওয়া দাওয়ার পরে ওই মাঠ ঘাট, অর্থাৎ তার যে বিশাল সাম্রাজ্য, জমির যে বিশাল সাম্রাজ্য, তার বাবা তখনকার দিনে প্রাইমারি স্কুলের শিক্ষক এবং টিচারও বিদ্যুৎ করতেন, অর্থাৎ চড়া সুদে ধার দিতেন, আর যখন পছন্দ করতো সেটা চড়া সুদেই
আদায় করে নিতেন সুদের মতো। তো তার বাবা যখন কাজ করতেন যদি বিপুল সম্পত্তি, সেই সম্পত্তি দেখিয়ে বেড়াচ্ছে এবং সত্যি সত্যি সেখানে শীতকাল ছিল। শীতকালে দেখলাম যে ওই কাঁসার ঘটিতে জল নিয়ে চাষি খুশিরা, ওরা মজুর যারা, তারা কাজ কাম করছে এবং তারা যে দুপুরবেলা খেয়েছে তার বাসন কোসন সেগুলো করে ঝলঝল এই করতে করতে তাদের মাঠ ঘাট দেখতে দিয়ে সন্ধ্যেবেলা ওদের বাড়িতে পৌঁছলাম এবং সন্ধ্যা উত্তীর্ণ এবং সেখানে তক্তপোষের উপর তার বাবা ও তেজারতি খাতা খুলে বসেছে, বসতে শুরু করেছে। আর আমরা ধর ওই বন্ধুদের মিলে কি আর করি, পড়াশুনো আলোচনা করছি, করতে করতে খাওয়ার সময় হয়ে গেছে। খাওয়ার সময় বেশ সমারোহ করে মা কাকিমারা আমাদের দুজনকে পাশে বসিয়ে খেতে দেওয়ার পর যথেষ্ট মানে 1600 ব্যঞ্জন থাকে রান্না হয়েছে, ভালোই রান্না হয়েছে। সেইগুলো যথারীতি আমরা খেলাম। খেয়ে খেয়ে যখন শেষ বেলা মা দেখলাম আমি বাসনটা খুলে দিয়েছি। আমার বাসনটা তেমনি ওরা তুলল না। তখন আমি তো বুঝতে পারছি না। এবারে বন্ধু খোঁজা দিচ্ছে, আমার কোমরে খোঁজা দিচ্ছে। আমি তখন মুখের দিকে দেখাচ্ছি, তখন বলে দেখ আমার মা কাকুমারা তোর এঁটো বাসন তুলবে, তুই নিচু জাতের, আমরা অনেকটা উঁচু জাতের, আমার মা কাকিমা তোর এঁটো বাসনটা তুলবে, এটা তোকেই তুলবে। আমি কিছুতেই তুলবো না, ভয়ঙ্কর রাগ এবং ভয়ঙ্কর যে আমি কিছুতেই তুলব। ও কিন্তু অপারগ। তখন রাত্রিবেলা ওদের যা মুনিশ টুনিশ যারা ছিল সব বাড়ি চলে গেছে। এখন কে তুলবেন বাথরুমে? আমি তো তুলব না। আমি আমার ঘুমো ধরে বসে আছি আর বলবো কাকুতি মিনতি করে যাচ্ছি এই বাড়ি। তারপরে সত্যি সত্যি অবস্থা ওই কোমর থেকে আমি বাসনটা সেই শিখে ছেড়ে নিজের বাসনটা নিয়ে যখন তখন শীতের রাত ঠান্ডা জল একান্ত জলে নেমে আমার বাসনটা আমি তারপরে সেই বন্ধুটির সাথে আমার প্রায় বন্ধুত্ব ঠিক গেছিল। আর তো কথা টথা বলতাম না, কিন্তু বাস্তবিক যখন আমি সবচরিত লিখি বঙ্কিম পুরস্কার পেলাম এবং সভাগৃহে তখন বীরেন্দ্রনাথ চক্রবর্তী তৎকালীন সভাপতি এবং তৎকালীন পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষামন্ত্রী উপস্থিত, তারা পুরস্কার দিয়েছেন। আমি আমার বক্তৃতায় এই প্রসঙ্গটা তখন তুলেছিলাম এবং এই প্রসঙ্গটা তুলে আমি উল্লেখও করেছিলাম যে ওই বন্ধুটি কিন্তু আমি বঙ্কিম পুরস্কার পাওয়ার পরে আমাকে প্রথম যে মানে ফোনটি করেছিল, ততদিনে ফোন এসে গেছে, মোবাইল ফোন, যে ফোন করেছিল সেই ফোন কিন্তু ওই বন্ধুটি যার বাড়িতে খেতে গিয়ে অন্তন্ন খেতে গিয়ে একটু বাসন। তখন ওরা বিশ্বাস করতে চান না, সবাই বলেছি এই বলিনি সত্যি কথা বলেছি। তো বলতে বলিনি সত্যি কথা, আমি ঘরে আছেন আমি পরিচয় করিয়ে দেবো, সত্যি সত্যি ছিল। তো এই 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 সমাজ আমাদের এখনো কিন্তু এই নিম্নবর্ণের মানুষের কথা যেমন আমরা আমাদের মানে চর্চা করতে পাই, যেমন আখ্যানকা করতে পাই, মূলত কিন্তু বেশিরভাগ এদের নিয়েই চর্চিত হয়ে আসছিল। এখন এই লেখা তো হচ্ছেই, এদের নিয়ে লেখা হয়ে উঠছে এবং শুধু এই নয়, এটা যেটা একটা অন্যরকম পরিবর্তন, এই গদ্যের মানুষজনের মধ্য থেকে লেখকও উঠে আসছে, যেটা গায়ত্রী স্পিভাক বলছেন যে সকল যারা সাবল্টান ক্যানট স্পিক, সাবল্টানরা সত্যি কথা বলতে পারে না। বিভিন্ন বর্ণের যে সমস্ত মানুষ এই লোধারা, এই অনেক মানে সাঁওতাল আছেন যারা এখনো
জঙ্গলেই থাকে, ওনারা জঙ্গলেই থাকে। এরা কিন্তু নিজেদের কথা তো নিজেরা বলতে পারেন না, আমাদের মতো গল্পগুলিকে আমরা নিজেদের কথা বলতে পারি না। তাই তিনি বলেছিলেন এই তথাকথিত নিম্নবর্ণের মানুষের উপরই ও গবেষণা তিনি বলেছিলেন যে সবলটান ক্যানট স্পিক, সবলটান কথা বলতে পারেন, তারা নিজেদের কথা সত্যি বলতে পারেন, তাদের হয়ে উচ্চবর্গের মানুষ কথাগুলো বলে যায়। কিন্তু নাম এখনকার দিনে সবলটান ক্যানট স্পিক, এখন সবলটান মানুষের শব্দ বলতে পারে। হ্যাঁ, শুধু তাই তার আগে আমাদের এই যে নিম্নবর্ণের সমাজ ইত্যাদি নিয়ে যে আলোচনা হচ্ছে, এতে শরৎচন্দ্রের লেখা নেই। শরৎচন্দ্র নিজেই বলছেন যারা শুধু দিলে না কিছু, তাদের কথাই বলতে এসেছে। অর্থাৎ তারা তো নিম্নবর্গের মানুষ, তারা জানে না, তাদের হয়ে যেন আমি বলতে এসেছি যারা শুধু দিলে না কিছু, দিল না কিছু, তাদের কথাই আমারও তাই, তাদের কথাই। পরবর্তী সময় আমরা শরৎচন্দ্রের লেখাতে যেমন দেখেছি, পরবর্তী সব লেখকের মধ্যে আসেনি, সে কিন্তু পরবর্তী সময়ে যেটা তারাশঙ্কর, বিভূতি, মানিক, এদের লেখাগুলোতে আসে। বিভূতিভূষণের আরণ্যকে যে চরিত্রের কথা বলা হয়, সেই রাজকুমারী ইত্যাদি ইত্যাদি, এরা সত্যি সত্যি সকল ভানুমতি তো কলকাতায় জানে না, আরো কোন দিকে সে জানে না। দাবি করছে যে আমার তুমি ভারতবর্ষ দেখি, কলকাতা দেখি আমি, এবং তাকে সত্যচরণ চিউরি আয়না চিউরি উপহার দিই, সেটাও সে দেখে এই প্রথম দেখেছি। সেই ভানু কুন্তা যে এটু খাচ্ছে, শুধু সত্যচরণের এটু বা আরো উচ্চ অর্ডের মানুষের এটু খাচ্ছে, তাদের কথা আরণ্যকে যেটু আছে, সেখানেই তিনি বলছেন যাদের কথা তথাকথিত আর্যরা বলতে চায় না, বলে না, অথচ যাদের হাট পাঞ্জরার উপর নির্ভর করে এই সভ্যতা গড়ে উঠেছে, তাদের কথা কে বলবে? অবশ্যই বলেছে তারাশঙ্কর হাসলি মাটির কাহারদের নিয়ে কাহার করতে সেই নিম্নবর্গের মানুষ কাহার সম্প্রদায়, তারা বিয়েতে পালকি বেড়ার কাজ করে, পালকি বয়ে নিয়ে যায়। এই পালকি নিয়ে আমাদের দিকে 11 লোক গান আছে। এই পালকি সেবা এই আর্তের রোদনগুলো, মানে আমাদের শোকের দিকে যাত্রা করা, মেয়েটি বিয়ে হয়েছে, একটা প্রথা এখনো আছে জঙ্গলমহলের তথাকথিত আমাদের রাঢ় অঞ্চল, একটা কথাই আছে যে মেয়েরা যখন অনুরাগ যুবতী মেয়েরা যখন বিবাহের করে পিতৃালয়ে শ্বশুরালয়ে যাবে, যেমন করে শকুন্তলা তাপসের আশ্রম ছিল, তথাকথিত পিতৃালয় পালিত পিতা, পিতৃালয় ছিল শ্বশুরালয়, দুঃসবদের কাছে যাবেন, তখন যেন তিনি রোদন করতে করতে তার বাবা মায়ের কাছ থেকে নানান কথা বলতে চাইছেন, তখন হয়তো তরুলতার কাছ থেকে, গাছপালার কাছ থেকে, প্রিয় সখী অনুপদা প্রিয়ঙ্গদার কাছ থেকে, হরিণ সাপুরের কাছ থেকে, ঋষিবাবুদের কাছ থেকে কাঁদতে কাঁদতে বিদায় নিচ্ছে। তেমনি করে আমাদের ঘরের মেয়েরা, অনুরাগ যুবতী মেয়েরা বিবাহ হয়ে গেছে, শ্বশুরালয়ে যাবে, তারা কিন্তু এখনো বই কিনে এনে রোদন মুখস্থ বই, এই কান্না গীত যেটাকে বলা হয়, এই বই, এটা লোকায়ত সংস্কৃতির মধ্যেই পড়ে, লোকজীবনের ইতিহাস ব্যক্তিত্ব হয়ে আছে।
সেখানে এই লোকার্পণ এর মধ্যে ওইগুলো কিন্তু তখনকার দিনে ওই নানা রকম প্রেসে ছাপা হতো, বাংলা অক্ষরেই ছাপা হতো। এগুলো হাটে মাঠে বাজারে বিক্রি হতো, পায়ে ঘুঙুর দোকানদাররা বিক্রি করত এবং এইগুলো কিনে এনে মেয়েরা রোদন মুখস্থ করতো, কান্না মুখস্থ করছে, তথাকথিত সেই সুখের দিকে যাত্রা, এটা কিন্তু আছে। এবং এই কান্না মুখস্থ করছে, কি কান্না? তার বাবার কাছ থেকে কাঁদতে কাঁদতে কি বলে বিদায় নেবে, মায়ের কাছ থেকে কাঁদতে কাঁদতে কি বলে বিদায় নেবে, কি বলে কাঁদবে, ভাইয়ের কাছ থেকে, ভাইয়ের বউ কাছ থেকে, বউয়ের কাছ থেকে, কাকা কাকিমার কাছ থেকে কাঁদতে কাঁদতে বিদায় নেবে। এটা বই পাওয়া যায়, বই আমি বই লিখেছি এবং তারা গোল করে এই আসর বসে কান্নাগুলো মুখস্থ করার জন্য চোখে সচরাচর জল আসতো না, বাটি নিয়ে বসতো, জলের বাটি, সে চোখে সেই জল দিত মাঝে 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 দিয়ে কান্নার মেকি কান্নার একটা ইয়ে করে সেই কান্নাগুলো মুখস্থ। এরকম একটা কান্না হচ্ছে যে পালকি বেড়ারা নিয়ে তুলেছে, বরযাত্রী বর আর কনে পালকিতে উঠেছে, 6 জন বেড়া তুলতে তুলতে নিয়ে যাচ্ছে, তুলে নিয়ে যাবে। আর এবারে সেই বিবাহিতা মেয়েটি, সদ্য বিবাহিতা মেয়েটি পেছন ফিরে তার মাকে দেখতে চাইছে, আর দেখা যাচ্ছে উঠিলা সুয়ারি বসিলা নাহি মা, উঠিলা সুয়ারি বসিলা নাহি মা, এই বলে বলে কাঁদছে মায়ের কাছে। যে পালকি তো উঠলো, বেড়ারা চলতে শুরু করলো, ফিরি চাই বাকু দিশিলা নাহি মা, ফিরি চাই বাকু, অর্থাৎ পেছন তাকিয়ে আর তোমাকে দেখা যাচ্ছে করুণ আর বর এমন অবস্থাপন্ন ঘরের লোক, সে গাড়ি তো আনেনি, পালকিও আনেনি, সে একটা গরুর গাড়ি নিয়ে এসেছে। সেই গরুর গাড়িটা ভাঙা, তাতে যে পাটিয়াটা অর্থাৎ শতরঞ্জিও নয়, খেজুর পাতার চাটাই যে পাতা আছে সেটাও ছিল। মেয়েটি অভিমান করে কাঁদতে কাঁদতে তার মাকে বলছে, ভাঙা গাড়ি রে চিরা পটিয়া, ভাঙা গাড়িতে ছেঁড়া একটা পাটিয়া পাতা আছে, মা এ গাড়ি রে মুখ উঠিবা নাহি মা, এই গাড়িতে আমি এই এই সমস্ত শোকের দিকে যাত্রা করা বর্ণের মানুষজনের এগুলো বিধৃত হয়ে আছে আমাদের সাহিত্যে, যেমন লোক সাহিত্য।